দেশ থেকে বিশ্বের নানা প্রান্তের নানা অবস্থান, অভিজ্ঞতা, মতামতকে এক সুতোয় গেঁথে ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন দুরালাপ। স্বাগত জানাচ্ছি আমি শারমিন চৌধুরী। 15 মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় 48,000-এর বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল জানুয়ারি মাসের যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তারা। কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। গত মঙ্গলবার যখন গাজাবাসী সাহরির প্রস্তুতি নিতে শুরু করছিলেন, ঠিক তখনই ঘুমন্ত গাজাবাসীর উপর একের পর এক বিমান হামলা শুরু করে নেতানিয়াহু। শুরু হয়েছে স্থল অভিযানও। জানা গেছে এখন পর্যন্ত 5 শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তেল আবিব। এর মধ্যে 2 শতাধিক শিশুও রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তার দেশ পূর্ণ শক্তিতে পুনরায় যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন, হামাস জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত আলোচনা কেবল আগুনের মধ্যেই চলবে এবং এটি কেবল শুরু। গাজায় এমন তীব্র হামলা চালানো হবে যা আগে কেউ কখনো দেখেনি বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে পাল্টা জবাব হিসেবে তেল আবিবে ব্যাপক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের মতে এই হামলার জন্য দায়ী যুক্তরাষ্ট্র। তবে কি পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তির আলোচনার দরজা একেবারেই বন্ধ হয়ে গেল? আবার শুরু হয় এই যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলিরা বিক্ষোভ করলেও নেতানিয়াহু কেন অটল সেই যুদ্ধ চালিয়ে যেতে? এসব নিয়ে আলোচনায় আজ দুরালাপে বাংলাদেশ থেকে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মহসিন। যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন ইউনিভার্সিটি অব নিউ অর্লিয়ান্সের সাবেক উপাচার্য ইমিরেটাস অধ্যাপক ডক্টর মুস্তফা সরওয়ার, এবং ইরান থেকে যুক্ত হয়েছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে আজকের দুরালাপে। খুবই দুঃখজনক যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, আবারও গাজায় শুরু হয়েছে হামলা, আবারও গণহত্যা, ফিলিস্তিনের পথে পথে লাশের সারি, এর মধ্যে শিশু রয়েছেন এবং সেই সংখ্যাটা বেশ বড় সংখ্যায় 2 শতাধিক। আমরা তো দেখছিলাম যে একটা যুদ্ধবিরতি চলছে এবং যুদ্ধবিরতির পরবর্তী ধাপের আলোচনাও চলছে। এই সময় এসে আবার কেন এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো? কেন আবার হামলা? ডক্টর মুস্তফা সরওয়ার, আপনার কাছ থেকে শুরু করি। হ্যাঁ, এবারের যে ব্যাপারটা ঘটলো সেখানে আমরা দেখলাম যে এটা আসলে ইসরায়েলের পক্ষ থেকে যেটা চুক্তি হয়েছিল, যুদ্ধবিরতি চুক্তি, সেটা ভায়োলেট করা হলো। এটা ইসরায়েলের দিক থেকে করা হয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু এটা করেছে। এবং বর্তমানে যে আহ, ইসরায়েলে যে আহ, বিভিন্ন ডেমনস্ট্রেশন চলছে, এর বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, সেটার কিন্তু দুটো জিনিস। একটা হলো যে আহ, বেঞ্জামিন নেতানিয়াহু অনেকগুলো গণতান্ত্রিক ইনস্টিটিউশনের মুখ বন্ধ করে দিয়েছে ইসরায়েলের ভেতরে, সেটা হলো মেইন। আর সঙ্গে একটা করোলারি ওর একটা সহযোগী ব্যাপার হলো যে যুদ্ধবিরতিটাকে সমর্থন করছে এই বিক্ষোভকারীরা। কারণ তাদের মেইন দাবি হলো যে যুদ্ধবিরতির মাধ্যমে যারা এখনো বন্দী রয়েছে হামাজের কাছে, তাদের মুক্তি, এটাই তাদের মানে মূল উদ্দেশ্য। ওখানে ডেমনস্ট্রেশন চলছে। কিন্তু এই যে জিনিসটা, যে মানে যে চুক্তিটা যে হয়েছিল যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায়, সেই যুদ্ধটা যে আবার মানে যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটাকে আবার শুরু করলো ইউনিল্যাটারাল ইসরায়েল। এটাকে কিন্তু ইউরোপিয়ানরা এবং অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশের লোকরা কিন্তু খুব কঠোর ভাষায় এটাকে কিন্তু কন্ডেম করেছে। হ্যাঁ, এবং আমি ব্যক্তিগতভাবে এই যে যুদ্ধ শুরু করে যে এত সংখ্যক নিরীহ নারী পুরুষকে হত্যা করা হয়েছে, সেটাকে আমি আমার কঠিন ভাষায় আমি সেটাকে কন্ডেম করছি। এখন এই যে ব্যাপারটা, যে এই এই যে যুদ্ধের যে শুরু হলো, এতে নেতানিয়াহুর অবস্থাটা কি? সে কিন্তু দুটো আহ, প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী মতবাদ কিংবা ইচ্ছার মাঝখানে চলছে। একটা গ্রুপ চাচ্ছে, যারা ডেমনস্ট্রেটর, তারা চাচ্ছে যে এই যুদ্ধ বন্ধ হোক, এবং তারা চায় যে যারা বন্দী আছে হামাজের কাছে তাদের মুক্তি। এটা হলো তাদের মেইন। এটা একটা গ্রুপ। আর অন্যদিকে আরেকটা গ্রুপ আছে, খুব দক্ষিণপন্থী একটা কোয়ালিশন, যেটা নেতানিয়াহু গভর্নমেন্টে রয়েছে। তারা চাচ্ছে যে হামাসকে এবং
গাজাকে একদম ধ্বংস করে দেওয়া, কমপ্লিটলি ধ্বংস করে দিয়ে ওটা ইসরায়েলের দখলে নিয়ে আসা। এটা হলো তাদের স্বপ্ন, যে যে দক্ষিণপন্থী গ্রুপটার। এখন দেখা গেল যে নেতানিয়াহু এই দক্ষিণের দিকে ঝুঁকে পড়েছে। কেন ঝুঁকেছে তারও একটা কারণ আছে। সে কিন্তু প্রায় সপ্তাহে কিংবা মাসে, আমি ভুলে গেলাম, দুবার তার কোর্টে যেতে হয়। তার বিরুদ্ধে কিন্তু কেস চলছে, যে কেসগুলো হলো আপনার করাপশন চার্জ। হ্যাঁ, সেই করাপশনের যে কেসগুলো, যদি তার ক্যাবিনেট চলে যায়, সে যদি প্রধানমন্ত্রী আর না থাকে, অথবা যুদ্ধ যদি না চলে, এর ওজোর যদি না দেওয়া যায়, একটা এক্সকিউজ না দেওয়া যায়, তাহলে তার হয়তো ওই কেসগুলোতে তার জেল হয়ে যাবে। এটাই হলো তার আর একটা সমস্যা। এই কারণে এটাও আর একটা কারণ যে জন্য সে দক্ষিণ, মানে এক্সট্রিম রাইট উইং এর দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু আমি বলবো যে 7ই অক্টোবর গেল বছর যেটা হয়েছে, মানে 1 বছরের বেশি, আই থিঙ্ক ইটস 2023-তে না 2024-এ, মানে সময়টা আমি 23-তে 2023-তে, যে মানে 7ই অক্টোবর যে আক্রমণ করেছিল হামাস, সেটাকেও কিন্তু আমি কঠোর ভাষায় কন্ডেম করছি। ওটার কিন্তু প্রয়োজন ছিল না। এটা মানে অ্যাজ এ, মানে মানবতাবাদী হিসেবে আমি ওটা পছন্দ করছি না, কারণ ওখানে অনেক সিভিলিয়ান লোক মারা গিয়েছিল। এবং এতে কি লাভ হলো? এখানে হামাজের কি লাভ হলো? হামাস তো লাভ করতে পারলো না। সে তো এখন মানে গাজা থেকে উৎখাত, গাজা এমনকি আমেরিকার হাতে চলে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্প তো বলেছে সে ওটা নিয়ে নেবে। তাহলে কি লাভ হলো? মানে মানুষ একটা কাজ যখন করে, তার তো একটা আউটকামের চিন্তা করা উচিত। সেই আউটকাম চিন্তা করে একটা হিংসাত্মক জিনিস করে পুরো প্যালেস্টাইনের সাধারণ জনগণ, যাদের কোনো দোষ নেই, যাদের কোনো অপরাধ নেই, তাদেরকে তাদের 12টা বাজিয়ে দেওয়া হলো। এবং 12টা বাজাচ্ছে যে, হ্যাঁ, ওরা শুরু করেছে, কিন্তু যে দারুণ দানবীয় শক্তি নেতানিয়াহুর আন্ডারে, তারা যেটা করলো, এবং এটা আমি দেখছি যে এখানকার জুইশ কমিউনিটি কিন্তু এটাকে কন্ডেম করছে, যুক্তরাষ্ট্রের জুইশ কমিউনিটি। কিন্তু নেতানিয়াহু তো কারো কথা শুনছে না। তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেজেন্ট গভর্নমেন্টের যে সম্পর্কটা কিন্তু খুবই খুবই গভীর সম্পর্ক। কাজে আমি বলতে পারবো না যে এর এন্ড কোথায়। সেই টু স্টেট সলিউশন, যেটা আমরা সব সময় আমাদের কাছে ছিল, আমাদের লক্ষ্যবস্তু পৃথিবীর কাছে, সেটা আদৌ হতে পারে কিনা আমার সন্দেহ হচ্ছে। তার কারণ এখন এদের লোভ, সেই লোভাতুর জিহ্বা আরো বিস্তৃত হয়েছে ওয়েস্ট ব্যাংকের দিকে। কাজে ওয়েস্ট ব্যাংকের যে ভবিষ্যৎ কি হয় আমার কোনো ধারণা নেই। এজন্য আমার মন খুব খারাপ। আমি আশা করব যে উভয় দিকে একটা শান্তির বাণী তাদের মাথাটা ঠান্ডা করুক, এবং তারা একত্রে বসে এই জিনিসগুলোকে সলভ করে, যুদ্ধ কোনো ওই অঞ্চলে সমাধান যুদ্ধ নয়। করে কোনো নিশ্চয়ই ডক্টর নেই, মোস্তফা সরোয়ার, আপনি যে আশাটি কোনো লাভ করছেন নেই। এটি সবাই এইরকম আশা করতে চায়, কিন্তু আমি নেতানিয়াহু বলছেন এটি কেবল শুরু, এবং তিনি বলছেন গাজায় এমন তীব্র হামলা চালানো হবে যে আগে কেউ কখনো দেখেনি, এমন হুঁশিয়ারি দিচ্ছেন। গাজী আব্দুর রশিদ, আপনি এই হুঁশিয়ারিকে আসলে কিভাবে নিচ্ছেন? তাহলে কি যুদ্ধবিরতি একদম অকার্যকর হয়ে গেল? এগুলো মানে এটার কোনো আর কার্যকারিতা রইল না, বা সামনে আর কিছু হবে না, যুদ্ধবিরতির কোনো আশা নাই? ধন্যবাদ শারমিন আপনাকে, এবং বিশ্ব থেকে যারা ডিবিসি জুয়েলার্সের সঙ্গে যুক্ত আছেন সবাইকে স্বাগত, এবং প্যানেলিস্ট দুজন আলোচক, অভিজ্ঞ আলোচক, তাদেরকেও স্বাগত। আপনি যে বিষয়টি, ভয়াবহ একটি বিষয়ের কথা বললেন, আসলে যুদ্ধবিরতি আর ওই জায়গায় ফিরে আসবে সেটি মনে করছি না আমি ব্যক্তিগতভাবে। এবং দানব বেনিয়ামিন নেতানিয়াহু সভ্যতার কলঙ্ক, এবং এক কথায় আমি বলবো মানব জাতির কলঙ্ক। শিশুদের যেভাবে রক্ত ঝরাচ্ছে, নিরীহ শিশুরা যেভাবে প্রাণ দিচ্ছে, সারি সারি শিশুর নিথর দেহ সাজানো রয়েছে, একজন সাধারণ মানুষের কাছেও এটি এত করুণ, এত বেদনাদায়ক, যে কথা কোনো ভাষা নেই বর্ণনা করার মতো। সেই কাজটি করছেন বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েল, এবং তার দোসর, তাকে সহায়তা পৃষ্ঠপোষকতাকারী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সেখানে নীরব নিশ্চুপ, নিরাপত্তা পরিষদে কোন রকমের উদ্যোগ নেওয়া হয়, এবং
পুরো ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা তারা হাতে নিয়েছে। জাতিগত নিধনযোগ্য তারা চালাচ্ছে, যে পরিকল্পনার কিছুদিন আগেই আমরা লক্ষ্য করেছি লম্ফঝম্প করেছেন ডোনাল্ড ট্রাম্প। উনি বলেছেন সেখানে উনি নিয়ে নেবেন, রিয়েল এস্টেট করবেন, অমুক করবেন, তমুক করবেন, নানা কিছু, এবং গোটা বিশ্বকে অস্থির করে তুলেছেন। শুধু তাই না, ফিলিস্তিনি সহ ইরানকেও তিনি হুমকি ধমকি দিচ্ছেন। তো এই সবকিছুর পেছনে তাদের যে পরিকল্পনা আছে, মস্ত বড় ষড়যন্ত্র আছে, শয়তানি ফ্যাসিবাদী মনোভাব আছে, সেটা কিন্তু বোঝা যায়। এবং এটি আমার ধারণা যে ভয়াবহ একটা পরিস্থিতির দিকে বিশ্ব যাচ্ছে, যেখানে হয়তো তৃতীয় বিশ্বের যে আহ, আমি আমি বলবো যেটা সূচনা, সেটা হয়ে গেছে। হয়তো তৃতীয় বিশ্বের দিকে যাবে, বিশ্বযুদ্ধের দিকে, এবং সেই যুদ্ধে আবার দুটি ভাগে ভাগ হয়ে যাবে। এদিকে ইরান, রাশিয়া, ধরুন চীন, এই অঞ্চলটি ভেদে, আর ওদিকে ইউরোপ সহ মার্কিন যুক্তরাষ্ট্র। সেই পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। ফলে আশার, এবং আশা করতে চাই, কিন্তু সেই আশার জায়গা দেখছেন আমাদের কাছ থেকে আমরা মানবতা কি করে আশা করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইসরায়েল হচ্ছে দখলদার। 60 বছর ধরে, আমি মোস্তফা সারোয়ার ভাইয়ের একটা কথার একটুখানি আমি দ্বিমত পোষণ করব। হামাস যে হামলাটা চালিয়েছিল, তাদের হ্যাঁ মানব হত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, তবে 6 দশক ধরে যে ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে, প্রতিদিন রক্ত দিচ্ছে, বাড়িঘর ধ্বংস হচ্ছে, তাদেরকে রিফিউজি করা হচ্ছে, তাদের স্বাধীনতা নেই, নিজের ভূমি নিজের নেই, তারা আর কোনো জায়গা কি ছিল তাদের? ছিল না। কিন্তু কিন্তু তাদের গাজী দেয়ালে আব্দুর রশিদ, কিন্তু ঠেকে তাতে আসলে গিয়েছে। লাভটাকে কিছু করতে পারলো? তার ফলে তো শুরু হলো এই ব্যাপক গণহত্যা, ব্যাপক হারের যুদ্ধ, যেটা বেড়েই চলেছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, লাভ হয়তো তেমন কিছু হয়, কিন্তু কোনো মানুষকে যখন তার জাতিগতভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা পায়তারা করা হয় যুগ যুগ ধরে, তখন তার কি বা পথ থাকে বলুন? আমি আমার ভূমি থেকে, আমার জায়গা থেকে, আমার জমিন থেকে, আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে, আমাকে যুগ যুগ ধরে দাবিয়ে রাখা হচ্ছে, একটা অপশক্তি আমাকে চাপিয়ে দিচ্ছে, চাপ সৃষ্টি করছে। সেখানে আমার কি করার আছে? আমি ফিলিস্তিনের কথা বলছি। তো ফিলিস্তিনিদের নিয়ে আমি আমার প্রশ্ন এখানে একটা বড় প্রশ্ন, বিশ্ব কোথায়, সভ্যতা কোথায়, আমরা যে মানবতার কথা বলি সেটা কোথায়, কোথায় জাতিসংঘ, কোথায় বিভিন্ন কল্যাণমূলক স্টেট গুলো, সংস্থাগুলো, তারা কোথায়? কেউ কোনো কথা বলছে না। আরব রাষ্ট্রগুলো কি করছে? সৌদি আরব কি করছে? মুসলিম রাষ্ট্রগুলো এই রমজান মাসের সময় ভোরবেলা যেখানে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেবার নির্বিচারে হত্যা চালিয়েছে, গত মঙ্গলবার সকাল থেকে, ভোর থেকে, এখানে 1000-এর বেশি, আপনি বলছিলেন 17 মাসে, এই গত 3 দিনে 1000-এর বেশি, যেখানে 200-র বেশি শিশু, নিষ্পাপ শিশু, মাত্র 1 মাস, 2 মাস, 3 মাসের শিশু। বলুন, এ দুঃখ পৃথিবী কোথায় রাখবে? এর জবাবদিহিতা কে করবে, কার কাছে করবে? এই প্রশ্নের উত্তর নেই। আসলে আমরা একটা অসভ্য সময়ে বসবাস করছি, মানব জাতির কলঙ্কজনক একটা অধ্যায়ে বসবাস করছি, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ সহায়তা করছে ইসরায়েলের মতো একটি বিস্ফোরকে, যারা এই মানব মানব হত্যায় মেতে উঠেছে, গণহত্যায় মেতে উঠেছে, যুদ্ধ অপরাধে মেতে উঠেছে। এর জবাবদিহিতা করার কোনো জায়গা আসলে নেই। খুব দুঃখজনক, মর্মান্তিক। আমরা চাই এর উপযুক্ত, এর নিন্দা করার কোনো ভাষা নেই। এটা বন্ধ হোক, মানব হত্যা বন্ধ হোক, শিশু হত্যা বন্ধ হোক, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হোক। এটি আমাদের প্রত্যেকের চাওয়া। জি, ডক্টর আমিনা মহসিন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আপনার মানে কি মনে হয়, এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যে কেন হামলা আবার শুরু হলো, এবং নেতানিয়াহু যে হুমকি দিচ্ছেন, আগে কেউ দেখেনি এরকম হামলা চালানো হবে, সামনে আসলে কেমন দিকে যাচ্ছে গাজার পরিস্থিতি বা পরিণতি? আপনাকে অনেক ধন্যবাদ শারমিন। দেখুন, আমরা যেগুলো আহ, আহ, ধরেন মিডিয়াতে দেখছি এবং সোশ্যাল মিডিয়াতেও দেখছি, এগুলো ঠিক আপনারাও একটু আগে প্রচার করছিলেন, এগুলো ঠিক দেখার মতো, মানে সহ্য করার মতো না। মানে আহ খুবই একটা যেটা বলে না, মানে হরিফাইং একটা সিচুয়েশন। আপনি প্রশ্নতে সরাসরি আসি, আপনি আমাকে প্রশ্ন করলেন যে এটা কেন আবার আরম্ভ হলো না জিনিসটা। আহ দেখুন, আমরা যদি ইকুয়েশনস গুলো কিন্তু খুবই মানে আমাদের সামনে খুব
ক্লিয়ারলি আসছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প এসেছে ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে সম্পর্ক সেটাও আমরা জানি, এবং যেভাবে উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার যে মিটিং হয়েছিল, যেভাবে আলাপ আলোচনা হয়েছিল, আমরা সবই পর্যবেক্ষণ করেছি, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলোও আমরা দেখেছি। মানে এবং এখানে এবং আমাদের স্মরণে আছে যে গতবার যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন, সেই সময়কার জিনিসগুলো আমাদের মানে খুব ক্লিয়ারলি মনে আছে। সো এবং এটা না অনেকটা আমার কাছে মনে হচ্ছে কি একটা ফাইনাল সলিউশন, আমরা যেটা এক সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় শুনেছিলাম জুসদের ব্যাপারে ছিল, সেরকম এক ধরনের ওরকমই একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। এবং প্রথমে আমরা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সটাকে সামনে আনতাম, যেটার সাথে একবার প্রফেসর সার্ভারের সাথে আমার হয়তো দ্বিমতও হয়েছিল আমার মনে আছে একটা চ্যানেলে। বাট এখানে আবারও আমি জোর দিয়ে বলছি যে দেখেন, ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু একটা ট্রানজ্যাকশনাল ধরনের প্রেসিডেন্ট বলা হয়, এবং সে যখন কি ধরনের প্রস্তাবনা তার আসতেছে যে এখানে উনি রিসর্ট বানাবেন, একটা জনগোষ্ঠীকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করে দিয়ে এখানে একটা রিসর্ট হবে, এখানে ব্যবসা হবে। আপনি মানে একটা অর্থনৈতিক একটা কিভাবে প্রফিটেবল একটা জায়গায় ওরা যেতে পারে, ইসরায়েল বলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো মানে ইয়ে মিলে। আবার এখানে আমি একটুখানি ওনার সাথে যোগ করতে চাচ্ছি, যেটা প্রফেসর সার্ভার বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে কিন্তু এটা প্রতিবাদ হচ্ছে, ইসরায়েলের ভেতর থেকেও প্রতিবাদগুলো আসছে, ইনফ্যাক্ট পুরো পৃথিবীর থেকে, আপনি ইউরোপ দেখেন, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষরা কিন্তু এগুলোর প্রতিবাদ করে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় ঠিক এই সময়টা ওরা বেছে মানে যেটা আমরা ইংরেজিতে বলি না, দ্যাট ইউ হ্যাভ বিন বলস্টার্ড, মানে ক্ষমতাটা তারা আরো বেশি শক্তিশালী নিজে থেকে ফিল করছে, কারণ ওরা মনে করছে এটা মনে করার কোনো কারণ নেই, আমরা সেটা দেখতেও পারছি, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন আছে তাদের পেছনে। এবং যে ধরনের মানে স্টেটমেন্ট গুলো নেতানিয়াহু করছে, দ্যাট দিস ইজ অনলি দ্য বিগনিং, এটা মাত্র আরম্ভ হয়েছে, ইট উইল বি আন্ডার ফায়ার, এবং আরো আরো মারাত্মক হবে, মানে এগুলো কিন্তু ঠিক একটা খুব একটা সুস্থ মস্তিষ্কের কেউ কিন্তু করতে পারে না। মানে একদম উগ্রবাদী এরকম একজন কারো পক্ষে এগুলো সম্ভব হয়। সো যেটা মানে উনি আগে বলছিলেন যে আমরা একটা খুবই আহ, অসভ্য সময়, শুধু না খুবই একটা, সেটা তো আছে, একটা খুবই দুঃখজনক সময়ের মধ্যে দিয়ে আমার মনে হয় পৃথিবী এগুচ্ছে, যেখানে অল অ্যাক্রস আমরা দেখছি উগ্রবাদের একটা উত্থান হচ্ছে। এবং সেই জায়গাটাতে ধরেন আহ মানে আমাদের মূল্যবোধ গুলোও মনে হয় অনেকটা আমরা হারিয়ে ফেলেছি সব জায়গাগুলোতে। সো এই জায়গাগুলোতে আবার একটা মানে স্ট্রং ফোর্স হিসাবে আহ, সাধারণ মানুষকেই আমার মনে হয় দাঁড়াতে হবে, কারণ রাষ্ট্রগুলোর পক্ষ থেকে আমরা সেইভাবে, আপনি যদি আমি যদি একটু ইউক্রেনের দিকেও তাকাই, সেখানে একটা ভিন্ন পরিস্থিতি, আপনি হুতিদের দেখেন, সেখানে ইরানকে ইনভলভ, মানে সে পুরো মানে পৃথিবীতে ইটস নট আ ভেরি গুড, মানে ইটস আ সিচুয়েশন যেখানে আমি ঠিক থার্ড ওয়ার্ল্ড বলবো না, আমার কাছে মনে হয় যে একটা মানে পুরো যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমরা একটা ফেরত যাচ্ছি। এবং এটার একটা বিরাট হলো যে কি ক্যাপিটালিজমের একটা জায়গা আছে, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের জায়গা আছে, ট্রাম্পের নিজস্ব ব্যক্তিত্ব, এবং আমরা মার্কিন যুক্তরাষ্ট্র তো দেখতে পাচ্ছি যে যে ধরনের পলিসিগুলো নেওয়া হচ্ছে ইমিগ্রেন্টসদের ব্যাপারে, ইভেন কি তাদের নিজেদের নাগরিকদের ব্যাপারে, কোনোটাই তো মানে আমরা কখনো মানে সেই জায়গাগুলোতে আপনারা যদি দেখেন, সো ইটস লাইক মানে আমার মনে হয় একটা সময় এসেছে যে পৃথিবীর বিভিন্ন দেশে রুখে দাঁড়াবার আর কি।
আমরা রুক্ষিত actually যারা মানে প্রতিবাদ হচ্ছে কিন্তু কার্যকর কিছু তো হচ্ছে না। সেখান থেকে আমি আসলে বিরতির পরে এসে একটু প্রশ্ন করতে চাইবো। একটা বিরতির পরে ফিরছি, এই নিয়ে আরো বেশ কিছু প্রশ্নই আপনাদের কাছ থেকে জানবার সুযোগ হবে। ফিরছি দুরালাপে। ফিরে এলাম দুরালাপে। আমি যে প্রসঙ্গটি ডক্টর আমিনা মহসিন আপনি বলছিলেন, আমি আসলে এই বিষয়টি ভাবছিলাম যে আহ, হামাস ৭ই অক্টোবরে সেই হামলা হলো হামাসের পক্ষ থেকে ২০২৩ সালে। তারপরে যেই যুদ্ধ চলছে, মানে একদম মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা সবকিছুর একটা নিকৃষ্টতম উদাহরণ দেখা যাচ্ছে গাজায় চালানো হচ্ছে, যেটি মানে কিছুতে তো ঠিক কাজ হচ্ছে না। গাজাবাসীর তো কোথাও কোনো লাভবান হচ্ছে না। নানান আলোচনাও হচ্ছে কিন্তু কোথাও কোনো লাভবান হচ্ছে না। কিছু প্রতিবাদ হচ্ছে, তাতেও কোনো লাভ হচ্ছে না। এখন যেটি আসলে বলছে নেতানিয়াহু বা ইসরায়েল, যে হামাস জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আলোচনা কেবল আগুনের মধ্যেই চলবে এবং এটি কেবল শুরু। মানে যদি হামাস মানে জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করে, সেটি আসলে কেমন পদক্ষেপ হবে? এটি কি কোনো ভালো কাজ হতে পারে? মানে কোনো উপকারী কিছু লাগতে পারে গাজাবাসীর জন্য? দেখুন একটা জিনিস, আহ, এই যে হামাস কেন 2023 সালে অ্যাটাক করেছিল, এটা এটা দেখেন, এখানে তো ইসরায়েল হলো একটা দখলদার বাহিনী। তারা দখল করে আছে তাদের জায়গাটা, না? এবং তারা তো চেষ্টা করবেই যে কে এখান থেকে তাদের ইয়েটাকে মুক্ত করার জন্য। এখানে যদি আমরা মনে করি যে কোনো কুইক সলিউশন আসবে, তা কিন্তু আসবে না। সেই ধরনের একটা পরিস্থিতি, এবার এই ধরনের এখানে সিজ ফায়ার হতে পারে, যেটাকে আমরা বলি ওয়ার, কিন্তু কিছু আমরা ইন্তেফাদার কথাও জানি, বিভিন্ন সময় এই জিনিসগুলো হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে, প্রথম আমরা অতীতে দেখেছি কিছু রিস্ট্রেনিং ফোর্সেস ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্পের শক্তিতে সে আরো বলিয়ান হয়ে আছে, যেটা আমি একটু আগে বলছিলাম, ইংরেজিতে আমরা বলি বলস্টার্ড। সেরকম ধরনের একটা পরিস্থিতি, এবং নেতানিয়াহুর নিজস্ব পার্সোনালিটি, সবকিছু মিলে এখানে কোনো লাভ হচ্ছে না। এটা মানে আমরা মানে আমি জানি না লাভটা মানে এটলিস্ট যে একটা জনগোষ্ঠী যে মাটি আঁকড়ে পড়ে থাকতে পারে তার নিজের জন্মভূমির জন্য, এটাও তো একটা মেসেজ থাকছে, তাই না? এবং এরকম ধরনের মানে আমার মানে অল্টারনেটিভটা কি বলেন? তাহলে কি ওরা এই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাবে, চলে গিয়ে এটাকে রিসর্টের জন্য ছেড়ে দেবে? সেটা তো অল্টারনেটিভ হতে পারে না। আর আপনি যেটা বলছেন হামাস সব জিম্মিদেরকে মুক্ত করে দিলে এটা সলিউশন হয়ে যাবে, তা কিন্তু হবে না। ইট ইজ জাস্ট আ স্ট্র্যাটেজি অন পার্ট অফ নেতানিয়াহু। নেতানিয়াহুর যদি আমরা প্ল্যানস গুলো দেখি, উনি কিন্তু সে কিন্তু খুবই সিস্টেম্যাটিক্যালি এগিয়েছে। এবং যেটা আমি বলছিলাম যে কমপ্লিট একটা সলিউশন, যেটা আমরা দেখেছিলাম হিটলারের সময়, আমরা দেখেছিলাম সেরকম একটা ইয়ে, যে পুরো অঞ্চলটাকে সে সে কিন্তু টু স্টেটের কথা বলে না, সে পুরো জায়গাটাকে দখল করে নেওয়ার চেষ্টা করছে। এবং তার সাথে এখানে যেটা আমি বললাম যে এটা তো আপনি বলতে পারেন পুঁজিবাদ দের এক মানে আমেরিকার যে বৃহৎ শক্তি, মানে একটা ধরেন সে নট অনলি আ মিলিটারি পাওয়ার, বাট পৃথিবীর মানে সর্ববৃহৎ অর্থনৈতিক অর্থনৈতিক পাওয়ারও সে। কিন্তু ধরেন মানে এখানে যদি পৃথিবীর অন্যান্য শক্তিগুলো, ইউরোপ বলেন, তারপরে চায়না, মানে যে যে তার তার অবস্থা থেকে মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলো সবাই যদি এগুলোকে রুখে দাঁড়ায় এবং তাকে আমেরিকাকে একটা আইসোলেটেড জায়গাতে নিয়ে যায়, মানে এটা এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আমেরিকাকে আহ তারপরেও মানে সবকিছু থেমে যাবে। মানে কিন্তু ওই জায়গাটাই তো আমরা তৈরি করতে পারছি না। ওই জায়গাটা তৈরি করার জন্য আমি যেটা বলছিলাম যে যত বেশি এই জিনিসগুলো প্রচার হবে, যত বেশি পৃথিবীর সাধারণ মানুষরা রুখে দাঁড়াবে, এবং আমেরিকার ভেতর থেকে যত বেশি এটা প্রোটেস্ট আসবে, আমি তত বেশি, এবং আমেরিকা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন, ছাত্র সমাজ বলেন, তখন কিন্তু একটা মানে আমরা আশা করতে পারি যে এই জিনিসগুলোকে থামানো যাবে। কারণ এমন কোনো শক্তি নেই মানে 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 পুরো পৃথিবী যদি মানে মানুষরা যদি একসাথে হতে পারে একটা পার্টিকুলার জায়গায়, সেখানে কিন্তু থামানো যায়।
এবং ডক্টর আমেনা সেখানে মহসিন, মানে রাষ্ট্রগুলোরও একটা অনেক বিরাজ। ধন্যবাদ আপনাকে। সেটি তো খুবই প্রত্যাশিত। কিন্তু সেটি তো হচ্ছে না। মানে এটি তো অনেক দিন ধরে, যুগ ধরে চলে আসছে গাজাবাসীর উপর না এরকম দেখুন, অত্যাচার, হচ্ছে না হামলা। আপনি বলছেন, কিন্তু এই আমি কি জি, বলবো, জি, আপনি একটু লাইনটা শেষ করুন। আমি একই প্রসঙ্গে একটু গাজী আব্দুর রশিদকেও শুনতে চাই। না হচ্ছে না সেটা তো আমরা দেখছি হচ্ছে না, কিন্তু এটাও তো ঠিক যে কি পৃথিবীর একসময় তো আমেরিকার ভেতর থেকে তো প্রোটেস্ট আসতো না, একসময় ইসরায়েলের ভেতর থেকে প্রোটেস্ট আসতো না। এখন তো এবং আমেরিকার যারা জুইশ কমিউনিটি তারাও তো প্রোটেস্ট করছে। আমরা দেখেছি আমেরিকা যে আইভি লিগ ইউনিভার্সিটি তারাও প্রোটেস্ট করছে। হুম। আমরা দেখছি ইসরায়েলের মধ্যে থেকে প্রোটেস্ট আসছে। তাহলে এই যে প্রোটেস্ট গুলো তো হচ্ছে, তাই না? সো জি। ইনফ্যাক্ট এখন আমি তো এই প্রোটেস্ট, আমি বাংলাদেশ আসলে ঠিক থেকে এখানেই। এই প্রোটেস্টটা গাজী আব্দুর রশিদ, এই প্রোটেস্ট গুলো কি কার্যকর হতে যাচ্ছে? মানে আমি একদম ঠিক মানে মনে হয় যে কার্যকর, কিন্তু গাজাবাসীর দেখেন জায়গায় আপনি, নিজেকে যদি না রাখি, এটা এরকম তখন আসলে একটা, যেই ফিলটা হয়, সেখান থেকে মনে হয় যে এই প্রোটেস্ট গুলো কি কোনো কার্যকর কিছু হতে যাচ্ছে? নাকি গাজাবাসী এভাবে এরকমই ভাবে চলতে থাকবে, বিভিন্ন দেশে, দেশে টুকটাক প্রোটেস্ট হবে, শিশুরা এভাবে মরতে থাকবে। মানে এরকমই কি চলতে শারমিন, থাকবে? আপনি ঠিকই বলেছেন। আসলে এই যে প্রোটেস্ট গুলো হচ্ছে বিশ্বব্যাপী, খোদ আমেরিকাতে হচ্ছে। আমরা দেখেছি খোদ ইসরায়েলে, জেরুজালেমে, সেখানে নেতানিয়াহুর বাড়ির সামনে অবরোধ করেছে হাজার হাজার মানুষ। এবং তারা যে মেসেজটা দিয়েছে, তারা কিন্তু স্পষ্টভাবে এই কথাটা বলেছে। আমরা দেখেছি ব্রাদার্স ইন আর্মস আন্দোলনের প্রধান নির্বাহী ইফেল হার্টজেল, তিনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে এখন জনগণকে বিরক্ত করবে এই নেতানিয়াহু, এবং মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ সে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তার সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে, ব্যর্থ হয়েছে। এখন এটি তার একটা পলিসি। আর আপনি যে কথা বলছিলেন যে হ্যাঁ, প্রোটেস্টের একটা দীর্ঘমেয়াদী অবশ্যই একটা ফল আছে। একদিন, দুদিন, 3 দিন, 1 বছর, 10 বছর, একটা সময় কখনোই শোষিত না, একেবারে যে নিশ্চিহ্ন হয়ে যাবে এমনটি নয়। গাজাবাসী মাটি আঁকড়ে যে পড়ে আছে আজকে 6 দশক ধরে। পৃথিবীর ইতিহাসে এত বড় লম্বা যুদ্ধ শুধু নিজের স্বদেশের জন্য, ভূমির জন্য করেছে এমন জাতির সংখ্যা আছে বলে মনে হয় না। তো সেই একজন ফিলিস্তিনি বেঁচে থাকা অবস্থায় ফিলিস্তিনের ভূমি থেকে ওদেরকে নিশ্চিহ্ন করা যাবে না, জাতিগত নিধন করা সম্ভব নয়। যতই কঠিন এবং কঠোর ফ্যাসিবাদী পরিকল্পনা করুন নেতানিয়াহু অথবা ডোনাল্ড ট্রাম্প বা আরো অন্য শক্তিগুলো, এটা সম্ভব নয়। মাটি থেকে উচ্ছেদ করা যায় না। মাটিতে যে রক্তের দাগ লেগে আছে ফিলিস্তিনের মাটিতে, এই রক্তের দাগ মোছা যাবে না। এটি একটা ফল আছে, তবে সেটা অতি নিকট ভবিষ্যতে হবে কিনা সেটা একটা এর ব্যাপার, প্রশ্নের জায়গা রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রতিবাদ, এটি বড় কথা না। প্রতিবাদটা কোথা থেকে হওয়া উচিত? জাতিসংঘের কাছ থেকে আসা উচিত, নিরাপত্তা পরিষদের কাছে, এ ব্যাপারে বিশ্বের যারা মানবিক রাষ্ট্র আছে তাদের পক্ষ থেকে আসা উচিত। সেটা কি হচ্ছে? তারা কি আমরা করতে পারছি? করছে। তারাই তো এগুলো ইন্ধন যোগাচ্ছে। তাহলে পেছনে যেটা আছে সেটা অপশক্তির চক্রান্ত, ষড়যন্ত্র। এই জায়গায় ফিলিস্তিনিবাসী মার খাচ্ছে, শিশু, নিরীহ মানুষ হত্যা হচ্ছে, গণহত্যা চলছে। এই জায়গা আসলে এখন যে খুব সমাধানযোগ্য, তবে হ্যাঁ, এর একটা প্রাকৃতিক ফল হতে পারে, একটা খোদা প্রদত্ত ফল হতে পারে। দেখা যেতে পারে অন্যান্য স্বৈর শাসকরা যেভাবে দীর্ঘ বছর ধরে শাসন করেও একসময় কিন্তু ক্ষমতা থেকে পালিয়ে যেতে হয়েছে, চলে হুম। যেতে হয়েছে, এমনকি তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, সেরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে। আমরা যে প্রকৃতির বিচারের কথা বলি, আমরা হয়তো প্রকৃতির বিচারের দিকেই তাকিয়ে আছি। মনুষ্য সভ্যতার বিচারে আমরা হয়তো গাজাবাসী সেভাবে বিচার পাবে সেটা এখন খুব বেশি আশা করছি না, হতাশায় ভুগছি। আজকে এই হুম। পবিত্র মানে রমজান স্বৈর মাসে শাসকের পতন মুসলমানদের যেভাবে হয়েছে, আপনি শিশু কি শিশু নেতানিয়াহুর পতন এক্সপেক্ট করছেন? আমিও সেরকম আশা করতে পারি, কারণ এর ছাড়া তো কিন্তু এরকম সেখানকার মানুষই তো স্বৈরশাসকদের আশা পতনের পেছনে করছে। একটা যুক্তরাষ্ট্রেরও একটা প্রত্যক্ষ পরোক্ষ হাত থাকে। ইন্ধন আছে। এখানে তো দেখছি মদদ খোদ রয়েছে। দেখুন, এই খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নিয়েই কিন্তু কথা আছে, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা আছে, এবং যুক্তরাষ্ট্রের অধঃপতনের অধ্যায় যে শুরু হয়ে গেছে এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসায়, সেই সভ্যতার যে পতন ঘটতে যাচ্ছে সেটাও কিন্তু শুরু। ফলে আমরা ডোনাল্ড ট্রাম্প কিংবা নেতানিয়াহু কাউকেই কিন্তু আমরা খুব ভালো কিছু তাদের ভবিষ্যতে আছে তেমনটি মনে করতে পারি না, কারণ তারা জি। বিশ্বকে
এখন নগ্ন করে দিচ্ছে, খতিয়ে তুলছে, ক্ষতবিক্ষত করছে তাদের নানা রকম মানসিক চক্রান্তের কারণে, ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গির কারণে, সাম্রাজ্যবাদী চেতনার কারণে এগুলো করছে। এটা তো সভ্যতা আশা করে না। বর্তমান সভ্যতা এমনটি নয়। আমরা একটা কল্যাণমূলক সময় চাই, কল্যাণমূলক বিশ্ব চাই, যেখানে মানুষ বাস করবে শান্তিপূর্ণভাবে। সেটি তো নেই, এই নেতারা সেটি করছে না। ফলে আমরা তাদেরকে ভালো কি করে বলতে পারি? তাদেরকে সভ্যতার কলঙ্ক ছাড়া অন্য কিছু কি বলা যায়? গাজী আব্দুর রশিদ, ধন্যবাদ। আমি ডক্টর মোস্তফা সরোয়ার আপনার কাছ থেকে এই প্রসঙ্গটি একটু শুনতে চাই যে গাজা, দুঃখিত, ইসরায়েলে যেই বিক্ষোভ হচ্ছে, হাজার হাজার মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করছে, এটা কি আসলেই সম্ভব যেটির প্রত্যাশা করছিলেন গাজী আব্দুর রশিদ, যে নেতানিয়াহু যার বিরুদ্ধে আসলে খোদ ইসরায়েলের মধ্যেই যে একটা বিক্ষোভ শুরু হয়েছে, তার পতন বিক্ষোভের মাধ্যমে? সেটা হতে পারে, মানে মানে আমরা দিব্যি করে বলা যাবে না যে এটা হবেই, কিন্তু এর সম্ভাবনা রয়েছে। তার কারণ ইসরায়েলের যদি আপনি পত্রিকাগুলো পড়েন, যেমন হার্টস, এটা অনেক ক্লাসিক্যাল, অনেক পুরনো নিউজ পেপার, এবং এর সার্কুলেশনও মোটামুটি এখন ভালো, কিন্তু একসময় ছিল এটা খুবই নামজাদা পত্রিকা। তারা কিন্তু প্রতিধ্বনিত করে, যেমন ধরেন প্যালেস্টাইনিয়ানদের যে অধিকার, তারপরে ইসরায়েলের যে গণতান্ত্রিক প্রসেস, তাকে কিন্তু তারা খুব মানে মানে বেশ ভালো জোর গলায় কিংবা জোর কলমে এগুলো তারা লেখে, হার্টস। এবং আই এম ডেফিনেট জিএম রশিদ, ইউ রিড হার্টস অফ অফ ইসরায়েল। এই পত্রিকাতে যে আমি দেখেছি যে এগুলো আছে, কিন্তু বর্তমানে পৃথিবী যাচ্ছে একটা ক্রান্তিকালে, এটাই হচ্ছে সমস্যা। এর আগে আমার খুবই শ্রদ্ধেয় আমেনা মহসিন এবং জিএম রশিদ, ওনারাও বলেছেন যেটা একটা ক্রান্তিকাল। এই ক্রান্তিকালে এসে আমরা দেখলাম যে মূল্যবোধ যেন মানে মানে আমি যদি এটাকে একটা মেটাফরিক্যাল ভাবে বলি, যে মূল্যবোধ দাঁড়িয়ে থাকে। এখানে মনে হচ্ছে মূল্যবোধ মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে আছে, পা উপরে। মূল্যবোধের মর্যাদা অনেক ক্ষয়িষ্ণু বর্তমানে। হ্যাঁ, ওই যে জীবনানন্দ দাশের কবিতা যেটা মনে পড়ে, অদ্ভুত আধার এক আসিয়াছে পৃথিবীতে আজ, সেটাই যেন মনে হচ্ছে। যে মূল্যবোধগুলো এমন যে ইসরায়েলের যে ডেমনস্ট্রেশন হচ্ছে, আপনার প্রশ্ন যে সেটা যে আলটিমেটলি কি হবে তা কিন্তু বলা যাচ্ছে না। তবে একটা জিনিস আমরা জানি যে নেতানিয়াহুকে কিন্তু কোর্টে যেতে হচ্ছে, হাজিরা দিতে হচ্ছে, তার নামে যে করাপশন চার্জ রয়েছে। কাজে তারও বিপক্ষে কিন্তু ইসরায়েলি জনমত আস্তে আস্তে দানা বাঁধছে। কিন্তু সমস্যা হলো যে ওখানেও কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অন্যান্য দেশ, এমনকি আমাদের অঞ্চলে দক্ষিণ এশিয়াতে আমরা যেটা দেখছি, যে রাইট উইং ধর্মীয় অন্ধতা কিন্তু একটু একটু করে বাড়ছে এসব জায়গাতে। এদিকে তো বাড়ছেই বর্তমানে, এবং তার সঙ্গে জড়ো হয়েছে ন্যাশনালিজম। সো ইটস এ ভেরি একটা অদ্ভুত কম্বিনেশন, যেখানে রাষ্ট্রীয় ন্যাশনালিজম, জাতিগত যেটা আমরা বলি জাতীয়তাবাদ, আর ওদিকে আসছে ধর্মীয় জাতীয়তাবাদ। এটার একটা অদ্ভুত মিশ্রণে পৃথিবীর যে অবস্থাটা, যে কি আমি যে দেখছি যে যেমন ধরুন ইউরোপের নির্বাচনে আমরা কখনো চিন্তা করতে পারিনি যে জার্মানিতে নিওনাসি পার্টি উইল ফর্ম কোয়ালিশন, এটা তো আমরা ভাবতেও পারিনি। হ্যাঁ, তারপরে আপনার নেদারল্যান্ডস, চিন্তা করে দেখেন, নেদারল্যান্ডস হলো সবচেয়ে উদারনৈতিক দেশ ছিল অল থ্রু দিস ইয়ার্স, কিন্তু সেখানেও রাইট উইং ন্যাশনালিস্টরা জায়গা করে নিচ্ছে বিভিন্ন তাদের নির্বাচনে, তাদের পার্লামেন্টে। আমরা দেখছি যে ইটালিতে অলরেডি এক্সট্রিম রাইট উইং উইন করে ফেলেছে। হ্যাঁ, যে ওই যে জর্জিও যে মহিলা, উনি সেই দলেরই লোক। মুসলিনির প্রেতাত্মা ওখানে কিন্তু মাঝে মাঝে ঘোরাঘুরি করে, আমরা দেখি। হ্যাঁ, আবার জার্মানিতেও আমরা তাই দেখছি। তাহলে পৃথিবীর অবস্থাটা কি? অস্ট্রিয়াতে, যে অস্ট্রিয়া ছিল এত নিরপেক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, আমি তো ওখানে অনেকদিন অধ্যাপনা করেছি। ডক্টর মোস্তফা সরোয়ার, আমার মনে হয় একটু বড় করে শুনবো। আমি একটু বিরতির পরে আসি, আমার হাতে খুব অল্প সময়, একটা বিরতিতে যেতে হচ্ছে। বিরতির পরে আমি আপনার কাছেই ফিরছি ডক্টর মোস্তফা সরোয়ার, বিরতির পরে ফিরছি। দূরে না।
ফিরে এলাম দুরালাপে। ডক্টর মোস্তফা সারোয়ার, আপনার কাছ থেকে বিরতিতে গিয়েছিলাম। একটা প্রশ্ন করে আপনাদের তিনজনের কাছে ছেড়ে দিই। আমার কাছে খুব অল্প সময়, সেটি হচ্ছে যে যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তিতে যেই গাজাবাসী গিয়েছিল, রোজার মাসে এসে যেরকম হত্যা, তাদের উপরে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা শুরু হলো, সামনের দিনগুলোতে কি হবে আপনাদের ছোট্ট করে পূর্বাভাস জানতে চাই। এই মিছিল, হত্যার মিছিল চলতে থাকবে, তারা বাস্তুচ্যুত হবে, নাকি ইসরায়েল আসলে কোনোভাবে পিছু হটবে? ডক্টর মোস্তফা সারোয়ার। আমার যা মনে হচ্ছে যে এটার কোনো আমি শেষ দেখছি না। মানে এটা আরো হয়তো, যে বেঞ্জামিন নেতানিয়াহুর যে বক্তব্য এবং সেখানে তার পিছনে যারা বৃহৎ শক্তি রয়েছে তাদের সমর্থন, তাতে মনে হচ্ছে যে এই অত্যাচার, এই ধ্বংসযজ্ঞ এবং এই হত্যা আরো প্রলম্বিত হবে এবং এর কোথায় শেষ আহ, বলা খুবই কঠিন। আদৌ গাজাতে প্যালেস্টাইনিরা ভবিষ্যতে থাকতে পারবে কিনা, তাও আমার মনে সন্দেহের উদ্রেক করেছে। আমি আশা করব যে আমার এই ধারণাটা অ্যাবসলিউটলি রং। সেটাই আমার প্রার্থনা এবং আশা। নিশ্চয়ই। এই রমজানের দিনে যা হচ্ছে তাতে আরব বিশ্বের নীরবতা আমাকে দারুণ ব্যথিত করে। আমি কি বলবো, এটা জি, নিদারুণ ভারাক্রান্ত হৃদয়ে আমি আপনাকে বলবো যে জি। এর আমি কোনো শেষ দেখছি না। ডক্টর আমিনা হোসেন। না, দেখুন, আমার মনে হয় যে বিরাট যদি একটা চাপ না আসে, তা চলতে থাকবে। মানে ইসরায়েলের উপরে ধরেন আহ, তাদের এখানে আরব বিশ্ব বলেন, জাতিসংঘ বলেন, ইউরোপ বলেন, সবাই মিলে যদি একটা বড় চাপ না দেয় এবং ইসরায়েলের ভেতর থেকে যদি এই চাপটা খুব প্রবল ভাবে না আসে, এটা চলতে থাকবে। আমি খুব একটা এই সম্পর্কে, হয়তো ঈদের দিনের জন্য হয় একটা দিন হয়তো ওরা বন্ধ রাখতে পারে, বাট আই ডোন্ট সি মাচ। জি, গাজী আব্দুর রশিদ। প্রতি বছর যখন রমজান আসে তখন কিন্তু ইসরায়েলি হামলা হত্যাযজ্ঞ বৃদ্ধি পায়, এবারও ঠিক তাই। এবং আগামী শুক্রবার বিশ্ব কোচ দিবস, আন্তর্জাতিক কোচ দিবস, সেই দিবসকে সামনে রেখে বিশেষ করে ইরানের পক্ষ থেকে এটি ঘোষণা করা হয়েছিল মুক্ত ফিলিস্তিনের জন্য। সেই দিবসকে সামনে রেখেই ইসরায়েল নতুন করে এই পরিকল্পনা করেছে, জাতিগত নিধনযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেয়া। তবে আমার বিশ্বাস যে হয়তো এতে ইসরায়েলই ঠকে যাবে এবং ইসরায়েলের ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আমি আশা করি গাজাবাসী, ফিলিস্তিনবাসী তারা মুক্ত হোক, আরেকটি রক্ত না ঝরুক এবং দানব শক্তি ফিলিস্তিন এবং তাদের পেছনে যারা সহযোগিতা করছে তারা ধ্বংস হোক। মানুষ হিসেবে এটুকুই প্রার্থনা আমার। এই যুদ্ধ নিশ্চয়ই, সেটা আর তো আমরা করতেই চাই। চাই আমার না। হাতে একটু সময় আছে, আমি এইজন্য আপনার কাছ থেকে জানতে চাই, ইরান কি এখানে কোনো ভূমিকা নেবে? অতীতে আমরা ইরানকে একটা অবস্থান নিতে দেখেছি, কিছু ভূমিকা নিতে দেখেছি। হ্যাঁ, ইরানের ভূমিকা অবশ্যই ফিলিস্তিনের ব্যাপারে শুরু থেকে ছিল। যে কথা বলছিলাম, আন্তর্জাতিক কুচ দিবস সেটি মরহুম ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করেছিলেন 1979 সালের পর, এবং সেটা ফিলিস্তিন মুক্তির জন্য। সেই ঘোষণা অনুযায়ী এখনো চলে আসছে এবং তারা এখনো স্পষ্টভাবে, ইরানের সর্বোচ্চ নেতা বর্তমানে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা আলোচনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে আমেরিকাকে জেনে রাখা উচিত, কারোর উপরে কোনো প্রভাব বিস্তার করতে গেলে সে সেখানে সফল হবে না। আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে। শুধু তাই না, ইরানের প্রেসিডেন্টও কিন্তু একই কথা বলেছে যে যা খুশি করার করুক যুক্তরাষ্ট্র, ইরান কোনো কিছুতে নতি স্বীকার করবে না এবং কোনো আলোচনায় বসবে না। ফলে ফিলিস্তিনকে নিয়ে প্রতিরোধ শক্তিগুলো, বিশেষ করে ইয়েমেন থেকে শুরু করে অন্যান্যরা, তারা আহ, খুব মুখিয়ে আছে। তারা যে কোনো সময় জবাব দেবে, হামাস তো দেবেই। ফলে ইরানের জি, পক্ষ থেকে, এবং শুধু একটা মজার ব্যাপার আমি বলি, খুব খুব ভালো একটা বিষয়, ইরানের মহিলারা তাদের স্বর্ণ অলংকার গিফট করেছে গাজাবাসীর জন্য, হামাসের জি, জন্য, যারা জি। নিহত হচ্ছে আমাকে তাদের আজকের জন্য। মতো এটা শেষ করতে হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ এই আপনাকে। প্রসঙ্গটিও আপনি একটু বললেন। অনেক ধন্যবাদ গাজী আব্দুর রশিদ, মোস্তফা সারোয়ার এবং আমিনা হোসেন। আপনাদের তিনজনকে ধন্যবাদ দর্শক সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায়।